বন্ধুরা, হঠাৎ করে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো গরম। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি দ্রুত পরিবর্তন হচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের নির্দেশে ডোনাল্ড ট্রাম্পের যে বিশাল বিমান বহর রণতরী রয়েছে সেগুলো বড় প্রস্তুতি নিচ্ছে। যুদ্ধ জাহাজগুলোতে মিসাইল লোড করা হচ্ছে, রসদ নেওয়া হচ্ছে দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্য। তবে এটি কাকতালীয় কোনো বিষয় নয়। হঠাৎ করে নিজ থেকে এই সিদ্ধান্ত তিনি নেননি, বরং নতুন করে তিনি আইনি ভিত্তিতে বড় একটি শক্তি পেয়েছেন। দেখুন, যুক্তরাষ্ট্রের ওয়ার পাওয়ার রেজুলেশন সম্পর্কে নিশ্চয়ই আপনারা কম বেশি জানেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের একক সিদ্ধান্তে যে কোনো ধরনের সামরিক হামলা 60 দিনের জন্য শুরু করতে পারেন। তবে 60 দিন পর ইউএস কংগ্রেস অনুমতি লাগে। 28 ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে হামলা শুরু করেছিল ডোনাল্ড ট্রাম্প, যেটা গত 30 এপ্রিল শেষ হয়ে গেছে। এরপর এই যুদ্ধ থামিয়ে সেনা প্রত্যাহারের কথা রয়েছে। এই ইস্যুটিকে কেন্দ্র করে ইউএস কংগ্রেসের ভেতর ডোনাল্ড ট্রাম্পের এই ওয়ার পাওয়ার রেজুলেশন বা ইরানের বিরুদ্ধে শক্তি প্রয়োগের বিষয়ে ভোটাভুটি হয়েছিল। এই ভোটাভুটি ডোনাল্ড ট্রাম্প যদি হেরে যেতেন তাহলে ইরান যুদ্ধ এখানেই শেষ হয়ে যেত। ইরান যুদ্ধ শেষ করে তাকে সৈন্য প্রত্যাহার করতে বাধ্য হতো। তবে সেই ভোটাভুটিতে ডোনাল্ড ট্রাম্প গতকাল রাতে জিতে গেছেন। দেখুন, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে আন্তর্জাতিক রিপোর্ট বলছে ইরানের চলমান যুদ্ধে মার্কিন সেনা প্রত্যাহারের দাবি জানিয়ে ডেমোক্র্যাটদের উত্থাপিত প্রস্তাবটি যুক্তরাষ্ট্রের সিনেটে পাশ হয়নি। গত বৃহস্পতিবার অনুষ্ঠিত ভোটাভুটি প্রস্তাবটি 70 থেকে 50 ভোটে পরাজিত হয়েছে। এই ভোটাভুটি রিপাবলিকান দলের 2 জন সদস্য সুজান কনসিল এবং রেড পল দলীয় অবস্থানের বাইরে গিয়ে প্রস্তাবের পক্ষে ভোট দেন। অন্যদিকে ডেমোক্র্যাটদের মধ্যে ভিন্নতা দেখা গেছে। জন ফেটারম্যান একজন সদস্য হিসেবে প্রস্তাবের বিপক্ষে ভোট দেন। যুদ্ধ শুরু হওয়ার পর এই প্রথম কোনো রিপাবলিকান সিনেটর এই ধরনের প্রস্তাবের সমর্থন দিলেন। তবে প্রস্তাবটি পাশ না হওয়ায় ইরান যুদ্ধের উপর কংগ্রেসের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার আরেকটি সুযোগ হাতছাড়া হয়ে গেছে। ডোনাল্ড ট্রাম্পের ইরান যুদ্ধ শেষ করার জন্য 60 দিনের মধ্যে যে বাধ্যবাধকতার ভোটাভুটি সেটা গতকাল ফেল করেছে। ডোনাল্ড ট্রাম্প এখন 60 দিনের বেশি অনির্দিষ্ট সময়ের জন্য ইরানের ভেতরে যে যুদ্ধ তিনি ঘোষণা করেছেন সেটা তিনি অব্যাহত রাখতে পারবেন, চালিয়ে যেতে পারবেন। আইনি বাধ্যবাধকতায় তাকে থামানোর ক্ষেত্রে কোনো সুযোগ নেই। এক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্প এখন এই যুক্তরাষ্ট্রের যে বড় শক্তি রয়েছে, সামরিক শক্তি, সেটা ব্যবহারের সুযোগ পাচ্ছেন। এবং ইরান যুদ্ধের জন্য অতিরিক্ত যে $200 বিলিয়ন সামরিক বাজেট চাওয়া হয়েছে সেটার অগ্রগতির ক্ষেত্রে একটি বড় ধরনের ধাপ হিসেবে কিন্তু মনে করা হচ্ছে। কারণ এই ভোটাভুটি ডোনাল্ড ট্রাম্পের পক্ষে মতামত যাওয়ার কারণে বা যুদ্ধকালীন পরিস্থিতির ক্ষমতা অব্যাহত থাকার কারণে $200 বিলিয়ন যে অতিরিক্ত সামরিক চাহিদা বরাদ্দের জন্য আবেদন করা হয়েছে সেটা পাশ হয়ে যেতে পারে। এবং ইরানের ক্ষেত্রে দীর্ঘমেয়াদী যে অবরোধ এবং নতুন করে সামরিক হামলার যে তিনি প্রস্তুতি নিচ্ছেন সেটা তিনি যে কোনো মুহূর্তে বাস্তবায়ন করতে পারবেন। এটি সম্পূর্ণভাবে এখন ট্রাম্পের একক সিদ্ধান্তের উপর নির্ভর করছে। ইউএস কংগ্রেস আর তেমন কোনো কিছু আপাতত করতে পারবে না। দেখুন, 60 দিনের বাধ্যবাধকতা এবং ইউএস কংগ্রেসে ভোটাভুটি, সেই অত্যন্ত কঠিন জটিলতার সমীকরণ ডোনাল্ড ট্রাম্প পার করে ফেলেছেন। এখন তার হাতে পূর্ণাঙ্গ ক্ষমতা আবার চলে এসেছে অনির্দিষ্টকালের জন্য। আর এমত অবস্থায় কিন্তু তিনি তার মিত্রদের কটাক্ষ করতেও কোনোভাবে ছাড় দিচ্ছেন না। বিশেষ করে জার্মানির চ্যান্সেলরকে সরাসরি তিনি তার বক্তব্যে বলেছেন নিজের চরকায় তেল দিন। যেখানে জার্মান চ্যান্সেলর মাত্র কিছুদিন পূর্বে ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের যে সামরিক নীতি রয়েছে তার বিরুদ্ধে তিনি স্টেটমেন্টে বলেছিলেন যে ইরান সরাসরি যুক্তরাষ্ট্রের মতো বড় দেশকে এক্ষেত্রে কোণঠাসা করে ফেলেছে। আর এর পরপরই কিন্তু ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে এই জার্মান চ্যান্সেলরকে বলেন নিজেদের চরকায় তেল দাও। ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে বড় কিছু করতে চলেছেন, আর এ বিষয়ে তার স্টেটমেন্টও কিন্তু পরিষ্কারভাবে অনুমোদন পাওয়া যায়। রিসেন্টলি ডোনাল্ড ট্রাম্প তার বক্তব্যে বলেছেন ইউক্রেন সামরিকভাবে পরাজিত হয়েছে। তার দাবি অনুসারে পূর্বে ইউক্রেনের 150টির কিছুটা বেশি যুদ্ধজাহাজ ছিল, তবে সেই জাহাজগুলো বর্তমানে রাশিয়ার হামলার কারণে ডুবে গেছে। যদিও সামরিক এই সমীকরণ নিয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন রয়েছে, তবে ডোনাল্ড ট্রাম্পের এই দাবি যে ইউক্রেন পরাজিত হয়েছে পরিষ্কারভাবে ইঙ্গিত দেয় ইউক্রেনের ইস্যুকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের যে সহযোগিতা ছিল সামরিকভাবে এবং অর্থায়নগতভাবে সেটা সীমিত করা হয়েছে। ইউক্রেনের সকল অর্থ এবং সামরিক প্রযুক্তি তিনি ইরানের বিরুদ্ধে ব্যবহার করবেন, এমন ইঙ্গিতই কিন্তু পাওয়া যাচ্ছে।
এখন দেখার বিষয় চূড়ান্তভাবে এই সর্বোচ্চ যে সামরিক পদক্ষেপ তার ঘটনা কখন ঘটে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ইস্যুটিকে কেন্দ্র করে যখনই কোনো নতুন আপডেট পাওয়া যাবে সাথে সাথে আপনাদের আমরা জানাতে চেষ্টা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করা হলো। ধন্যবাদ।